আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। SF কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু এখন আমের সিজন প্রায় শেষ, তবে আমি এই শেষ মুহূর্তেই যেহেতু দেশে আসছি, তো এখন আমাদের ম্যাক্সিমাম আম গাছের আমই শেষ হয়ে গেছে। একটা গাছে মাত্র কয়েকটা আম ছিল, সেখান থেকে কিছু আম সংরক্ষণ করে আমি আমের আচার তৈরি করব। তো চলুন আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই আমের আচারটা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। আর এটা খেতে কিন্তু অসাধারণ, দুর্দান্ত স্বাদের একটা আমের আচার। আমি টক ঝাল মিষ্টি আমের আচারটা করব। তো এখন যেহেতু আম প্রায় শেষ, এখন আমের বীজগুলা পোক্ত হয়ে গেছে, তো এজন্য আমটা কাটতে আমার একটু প্রবলেম হচ্ছিল। তো তারপরে আলহামদুলিল্লাহ ভালোভাবেই কেটে ফেলেছি। তো প্রথমে আমগুলোকে আমি ফালি ফালি করে এভাবে কেটে নিব। আমের সাইজ অনুযায়ী আমের ফালিগুলো আপনারা করবেন। আমি যেহেতু এই আমগুলো লম্বায় বেশ বড়, সেজন্য আমি এক একটা আমে 6 পিস করে টুকরা করে নিব। তো আমগুলোকে প্রথমে আমরা এভাবে ফালি ফালি করে পানিতে রেখে দিব, যাতে আমের কষগুলো পানিতে ধুয়ে যায়। তো আপনাদের ঈদ কেমন কাটলো, কে কী অবস্থায় আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং আমার SF কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এভাবে প্রত্যেকটা আম আমি কেটে ধুয়ে নিব। আমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পরে সেটা পানি ঝরিয়ে একটু রোদে শুকিয়ে নিব। তারপর আমগুলোকে এভাবে পেছন থেকে একটু চাকচাক করে ফেলে দিব। তার কারণ এতে আমের একদম ভেতর পর্যন্ত আপনার মশলাটা ঢুকতে পারবে। এতে আমের টেস্টটাও অনেক বেশি ভালো আসে, আর আচারটা খুব মসৃণ হয়। যে মশলার সাথে আমের একটা মাখো মাখো যে ভাবটা, সেটা আপনি এই আচারটাতে পাবেন। তো এভাবে প্রত্যেকটা আমের পেছন সাইড থেকে আমরা এভাবে চাকচাক করে কেটে নিব। একটু হালকা করে চিড়ে দিব, যাতে প্রত্যেকটা মশলা আমের ভেতর পর্যন্ত ঢুকতে পারে। এই যেভাবে আমরা প্রত্যেকটা আমকে পেছন দিক থেকে এভাবে চিড়ে দিব, এতে আমটা সিদ্ধ হতেও খুব সুবিধা হবে এবং প্রত্যেকটা মশলা আমের ভেতর প্রবেশ করবে। তো এখন আমটাকে সিদ্ধ করার পালা। এজন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নিব। তো যেহেতু আমার এখানে আমের অলমোস্ট ওয়েট ছিল 1 কেজি পরিমাণ আম, তো সেই অনুযায়ী পানি নিয়ে পানিতে হালকা একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আমগুলোকে এই ফুটন্ত পানির মাঝে ছেড়ে দিব। তো আমগুলোকে এভাবে সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে খুব বেশি আমরা সিদ্ধ করব না, যেন 80% সিদ্ধ হয়, এভাবে সিদ্ধটা করব। যদি আপনি ওভার কুক করে ফেলেন তাহলে কিন্তু আমের যে একটা নর্মালি ঝোল ঝোল টাইপের যে একটা আচার হয়, আমি আজকে আসলে সেই আচারটা করতে চাচ্ছি। যদি ওভার কুক হয়ে যায় আমটা, তাহলে কিন্তু ওই ধরনের আচারটা পসিবল হবে না, তখন আচারের টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো আমরা
অলমোস্ট 75 থেকে 80% আমটাকে সিদ্ধ করে নেব। তো এভাবে আমটা সিদ্ধ হতে আমার প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছিল। তো আপনাদের আমের পোক্ত অনুযায়ী সময়টা ডিপেন্ড করবে। তো যখন নর্মালি আমরা এভাবে দেখব যে না নাড়নিটা দিয়ে এভাবে চাপ দিলে সেটা অটোমেটিকলি ইজিলি আমের মাঝে ঢুকে যাচ্ছে, তার মানে হচ্ছে আমটা আমাদের পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমরা আর বেশি সময় এটাকে কুক করব না, যেহেতু আমরা এটাকে ফুল সিদ্ধ চাচ্ছি না। এজন্য আমি প্রায় 12 থেকে 13 মিনিট পর্যন্ত আমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমটাকে আমি এই ফুটন্ত পানি থেকে তুলে ছেঁকে নিব। তো আমটাকে তুলে ছেঁকে নেওয়ার পরে এভাবে একটা বড় পাত্রে আমটাকে ছড়িয়ে দিব। যদি এই পর্যায়ে রোদের ব্যবস্থা থাকে, একটু রোদে দিলে সব থেকে বেটার। যদি রোদ না থাকে তাহলে ফ্যানের বাতাসেও পানিটা আপনারা শুকিয়ে নিতে পারেন। আর এভাবে হাত দিয়ে চাপ দিয়ে যখন দেখবেন যে না আমটা নর্মালি মানে একটু ডেবে যাচ্ছে, তার মানে হচ্ছে আমটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এবার হচ্ছে মশলা করে নেওয়ার পালা। আচারের জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা একটা কড়াইতে 2 চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিব। এটা আস্ত ধনিয়া। ধনিয়াটা দিয়ে আমরা প্রথমে এটাকে টেলে নিব। কোনো প্রকার তেল দিব না, তেল ছাড়া নর্মালি তাওয়ায় আমরা যেভাবে মশলাগুলো টেলে নিই সেভাবে ধনিয়াটাকে ভেজে নিব। ধনিয়াটা যেহেতু একটু শক্ত, এই জন্য ধনিয়াটা যখন আমার 50% পর্যন্ত ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি শুকনো মরিচটা দিয়ে দিব। 4টা শুকনো মরিচ এবং 1 টেবিল চামচ জিরা, আস্ত জিরা। আর ঝালটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, আচারে টক ঝাল মিষ্টি করব, এজন্য সেই পরিমাণ অনুযায়ী আমরা ঝালটাকে প্রেফার করব। তো এরপর আমরা এতে 3টা এলাচ এবং 2 টুকরা দারচিনি দিয়ে দেব। এটা অপশনাল, যার যার ফ্লেভারফুল আচার পছন্দ তারা দিতে পারেন। যদি কেউ স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে তুলে নিব। এরপর একই কড়াইতে আমরা 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিব। এটা আমের পরিমাণ বুঝে আপনারা দিবেন। আমের পরিমাণ কম বা বেশি হলে আপনারা এটার পরিমাণও কম বেশি করে নিতে পারেন। তো এখন এটাকে খুব সুন্দরভাবে টেলে নিব। যে পর্যায়ে দেখব যে এভাবে 5 ফোড়নগুলো ফুটতে শুরু করেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে আর এর থেকে একটা সুন্দর স্মেল বের হবে। তো এখন আমরা এটাকে তুলে নিব। এখন মশলাগুলোকে শিলপাটায় পিষে নিব। তো প্রথমে আমরা যে ধনিয়া, জিরা, দারচিনি এবং এলাচটা টেলে নিয়েছিলাম সেটাকে প্রথমে গুঁড়া করে নিব। এটা কিন্তু সম্পূর্ণ গুঁড়া করব না, এভাবে একটু আধ ভাঙা থাকবে। সেই পর্যায়ে এই মশলাটা আমরা তুলে নিব। এরপর যে শুকনো মরিচটা ফ্রাই করেছিলাম সেটাকে আমরা আধা ভাঙা করে নিব। এটা সম্পূর্ণরূপে আমি গুঁড়ো করতেছি না, কারণ এটা যদি একটু দাঁতের নিচে পড়ে তাহলে স্মেলটাও খুব ভালো আসে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখন আমি কিছু পরিমাণ রসুন থেতলে নিব। এটাও কিন্তু আমি সম্পূর্ণরূপে
পিষে দিচ্ছি না, যে একদম রসুন বাটা যেটা হয় সেটা না, রসুন একটু থেতলে নিব। আর এই পর্যায়ে কিন্তু এই মশলাগুলো করতে আপনারা কোনো প্রকার পানি ব্যবহার করবেন না, প্রয়োজনে একটু ভিনেগার ব্যবহার করতে পারেন, কারণ পানি দিলে আচারটাতে আপনার নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো এখন আমি 1 চা চামচ পরিমাণ আদা নিয়ে সেটাকে সুন্দরভাবে পিষে নিলাম। এখন কড়াইতে আমি অলমোস্ট 150 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিব। এটা একদম দেশি খাঁটি সরিষার তেল। তো এখন তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হবে সেই পর্যায়ে আমি কিছু পরিমাণ আস্ত রসুন দেব। এখানে যদি বড় রসুন হয় তাহলে একটা, আর যদি ছোট রসুন হয় তাহলে সাইজ অনুযায়ী আপনারা 2 থেকে 3টা রসুন এভাবে আস্ত আস্ত করে তেলে ফ্রাই করে নেবেন। তো এই রসুনটা যখন এই ধরনের একটু লালচে বাদামি বর্ণের হবে তখন আমি রসুনটাকে তুলে নিব। এই পর্যায়ে আমি কিছু শুকনা মরিচ এভাবে ফালি করে নিয়েছি। 3টা পরিমাণ শুকনা মরিচ আমার এখানে ফালি করে নেওয়া আছে। তো সেই মরিচটাকে আমি সুন্দরভাবে তেলের মাঝে ফ্রাই করে নেব। এইভাবে মরিচটা দিলে হয় কি, যখন আপনি আচারটা দীর্ঘদিন যাবৎ রাখবেন তখন কিন্তু অনেক সময় আচারে একটা অন্যরকম স্মেল হয়ে যায়। তো এই শুকনো মরিচটা এভাবে ইউজ করলে সেই স্মেলটা আপনারা কম পাবেন। তো এখন আমি যে রসুনটা থেতলে নিয়েছিলাম, রসুন এবং শুকনো মরিচটা খুব সুন্দরভাবে তেলের মাঝে ফ্রাই করে নিব। যখন একটু বাদামি বর্ণ হবে, যেহেতু তেলটা থেকে অনেক ফেনা উঠবে এজন্য ক্লিয়ারলি দেখা যায় না, তারপর আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব একটা দিকে খেয়াল রাখতে, তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে যে আদাটা পেস্ট করে নিয়েছিলাম, সেই আদাটার মধ্যে দিয়ে মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভুনে নেব। তো মাঝে মাঝে এভাবে খুন্তি থেকে উঠিয়ে দেখবেন যে এগুলা পুড়ে গেল কিনা। তো যখন দেখবেন পারফেক্টলি ওগুলা ফ্রাই হয়ে গেছে, তো সেই পর্যায়ে আমি আমগুলোকে মাঝে দিয়ে দেব। আমগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যারা একটু মিষ্টি খাবারে বা টক জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু তার টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা অ্যাড করতে পারেন। তো এখন হচ্ছে আমরা এটাতে চিনি দেব। যেহেতু আমি আচারটা চিনি দিয়ে তৈরি করছি, তো আমার এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি লেগেছে। তো চিনিটা আমি একবারে দিব না, এটা 2-3 বারে আমি অ্যাড করব, কারণ এটা যদি একবারে দিয়ে দেই, যেহেতু আমটা আমরা ফুল কুক করেছিলাম না, তো এখন এটাকে চিনিতে সিদ্ধ করে নেওয়ার পালা। যে আপনি যখন চিনিটা অ্যাড করবেন তখন আমটাকে এর সাথে যদি আমি ভালোভাবে ভুনে নিই তাহলে কিন্তু আমটা ফুল কুক হয়ে যাবে এবং এতে মশলাগুলো খুব ইজিলি প্রবেশ করতে পারবে। এজন্য আমরা কিন্তু চিনিটা একবারে দিচ্ছি না। প্রথম পর্যায়ে চিনিটা দিয়ে এবার এটাকে আমরা খুব সুন্দরভাবে চিনির সাথে মিশিয়ে নিব। যখন চিনিটা সম্পূর্ণরূপে গলে যাবে সেই পর্যায়ে আমরা পুনরায় আবার চিনি অ্যাড করব। অতঃপর এটাকে আমরা চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে কি হবে, আচারটা যখন বছর জুড়ে আমরা রাখতে যাব কোনো প্রকার সমস্যা হবে না। এটা আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন বা বাহিরে এয়ারটাইট বক্সের মাধ্যমে আপনি এটাকে সংরক্ষণ করতে পারেন। তো এখন আমরা লাস্টে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এর ফলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর হবে এবং এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর আমি যেহেতু আচারের এই টাইপের লুকটাই চাচ্ছিলাম যে একটু মশলাদার মাখো মাখো হবে, এজন্য আমি এটাকে আর শুকাবো না। তৈরি হয়ে গেল আমার মজাদার আমের আচার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।